নমস্কার, আমি সৃজা। মুস্তাফিজুর রহমান রানা এই নামটার সঙ্গে এখন এ রাজ্যের প্রায় প্রতিটা মানুষই পরিচিত, কারণ আমরা জানি যে বামেদের একমাত্র বা সিপিআইএম এর একমাত্র বিধায়ক ডোমকল থেকে যিনি জিতেছেন তার নাম মুস্তাফিজুর রহমান রানা। এবার এই মুস্তাফিজুর রহমান রানা বা রানাদা, আমাদের সকলের প্রিয় রানাদা, তিনি বিজেপির সঙ্গে এক আসনে কালো ব্যাজ পরে প্রতিবাদে বসেছিলেন 24শে জুলাইয়ের মিছিলের বিরুদ্ধে। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ওনাকে নিয়ে বিভিন্ন মত প্রকাশ শুরু হয়েছে। আমি দেখেছি অনেক বামপন্থীও ওনার বিরুদ্ধাচরণ করছেন, ওনার বিরুদ্ধে মত প্রকাশ করছেন, অতি বিপ্লবীদের কথা তো বলাই বাহুল্য। আর তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চাড্ডিরা ওনাকে নিয়ে খিল্লি করছে। চাড্ডিরা বলছে যে এই যে বামেদের বিধায়ক যিনি বিজেপির সঙ্গে একই সঙ্গে কালো ব্যাজ পরে প্রতিবাদে নেমেছে। এবার প্রতিবাদটা ছিল হচ্ছে জাতীয় পতাকা অবমাননার বিরুদ্ধে। তো এরকম একটা প্রতিবাদে বামপন্থীরা যে এগিয়ে আসবেন এটাই স্বাভাবিক, কারণ জাতীয় পতাকার গুরুত্ব বামপন্থীরা ছাড়া আর কে বেশি ভালো বুঝবেন। তো সেই কারণের জন্যই রানাদাও এরকমভাবে জাতীয় পতাকার অবমাননা হয়েছে শুনে কালো ব্যাজ পরতে রাজি হয়েছিলেন এবং উনি কালো ব্যাজ পরে প্রতিবাদে নেমেছিলেন। এটা ওনার স্বতঃস্ফূর্ত ভাবনা, এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু বিজেপি নেতা কৌস্তব বাগচি ওনাকে কালো ব্যাজ পরানোর জন্য যে অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ নিয়েছেন বা যেভাবে ঝাঁপিয়ে পড়ে ওনার উপরে ঝাঁপিয়ে পড়ে আর কি যেভাবে কালো ব্যাজ পরিয়েছে, সেই ছবিটা দেখলে কিন্তু আমাদের মানে আমরা যারা বাম সমর্থক কর্মী তারা আমাদের কিন্তু বেশ হাস্যকর লেগেছে। কারণ কৌস্তব বাগচি বিজেপি নেতা, এখন বিজেপির লোকজন যদি জাতীয় পতাকার অবমাননার কারণে এরকম অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে জাতীয় পতাকার অবমাননাটা করবে কারা? আর এটা নিয়েই বেশ একটা হাসির খোরাক বলাই যেতে পারে। কিন্তু কি হয়েছে সেদিন? কেন মুস্তাফিজুর রহমান রানা বামেদের একমাত্র বিধায়ক, তিনি কেন বিজেপির সঙ্গে একা শোনে কালো ব্যাজ পড়তে বাধ্য হয়েছেন? আসুন সেটা একবার একটু দেখি। এই ঘটনার প্রতিবাদ করতে হবে। অবশ্যই করছি তো, বললাম সেটাই তো বলছি সংবাদ মাধ্যমে। দেশের পতাকার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, দেশের পতাকার উপরে আপনাদেরই বিক্ষোভকারীরা পা দিয়ে তার ভিডিও আছে। হবে কালকে প্রধানমন্ত্রী ছবির উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, এটা সমর্থনযোগ্য? ওরা আমাদের বিক্ষোভকারী না। না, তাহলে সেটা বলতে হবে তো, বিক্ষোভকারী না, তাহলে বলতে হবে। আপনারাই যখন মিছিল দেখেছেন আপনাদের তো সেটা বলতে হবে। সেটাই তো বলছি তো। আমরা দেখলাম কৌস্তব বাগচির অ্যাপ্রোচ। এবার ব্যাপারটা হচ্ছে যে জাতীয় পতাকার অবমাননা হলে বামপন্থীরা তার প্রতিবাদ করবেই, তার জন্য কোনো বিজেপিকে কোনো চাড্ডিকে এভাবে ঝাঁপিয়ে পড়ে আক্রমণাত্মক ভঙ্গিতে কালো ব্যাজ পরাতে লাগবে না। কারণ বিজেপির যে জাতীয় পতাকার প্রতি যে সম্মান সেটার ইতিহাস এ রাজ্যের এ দেশের মানুষ সকলে জানেন। খুব বেশি কিছু বলবো না, আমি বিজেপির বড় নেতা আর কি, বিশাল বড় নেতা গোলওয়ার্কার, তার একটা বই রয়েছে বাঞ্চ অফ থটস। সেই বাঞ্চ অফ থটসের একটা চ্যাপ্টার রয়েছে ড্রিফটিং অ্যান্ড ড্রিফটিং। সেই ড্রিফটিং অ্যান্ড ড্রিফটিং চ্যাপ্টারে এই গোলওয়ার্কার জাতীয় পতাকা সম্পর্কে কি বলেছেন আসুন আমরা একবার দেখি। গোলওয়ার্কার তার বাঞ্চ অফ থটসের ড্রিফটিং অ্যান্ড ড্রিফটিং অধ্যায়ে ভারতের জাতীয় পতাকার তীব্র সমালোচনা করেন এবং এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার কথা বলেন। এবার ভাবুন, যাদের নেতা ভারতের এই তেরঙ্গা পতাকাকে অস্বীকার করছে এবং তার তীব্র সমালোচনা করছে এবং এই পতাকার বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলার কথা বলছেন, তাহার দলের লোকজন নাকি জাতীয় পতাকা অবমাননা হচ্ছে এই চিন্তায় একেবারে আমাদের বিধায়কের উপর ঝাঁপিয়ে পড়ে তার বুকে কালো ব্যাজ আটকে দিচ্ছেন। আমরা সকলেই জানি যে এই জাতীয় পতাকা, ভারতবর্ষের যে তেরঙ্গা জাতীয় পতাকা, সেটাকে কোনো দিন মানেনি আরএসএস এবং সেই কারণের জন্য 1948 সালে ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল এই জাতীয় পতাকা অবমাননা এবং তার সঙ্গে মহাত্মা গান্ধীর হত্যা, এই দুটো ঘটনাকে মিলিয়ে আরএসএসকে ব্যান করে দিয়েছিলেন। স্বাধীন ভারতবর্ষে আরএসএসকে শুরুতেই ব্যান করে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকা না মানার জন্য। এরপর প্যাটেলের হাতে পায়ে ধরেন আরএসএস নেতারা এবং তারপর প্যাটেল ওনাদেরকে মানে স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল ওনাদেরকে এই শর্ত দেন যে ভারতের জাতীয় পতাকাকে মানতে হবে। আরএসএস নেতারা সেই শর্তে রাজি হওয়ার পরে ব্যান ওঠে আরএসএস এর ওপর থেকে। মানে যারা শুরুতেই ভারতের তেরঙ্গা জাতীয় পতাকাকে
মানেনি, অবমাননা করেছে এবং ভারতের জাতীয় পতাকাকে না মানার জন্য যারা ব্যান হয়েছে তারা নাকি এখন বামেদের উপর ঝাঁপিয়ে পড়ে জাতীয় পতাকার সম্মান শেখাচ্ছে। কিন্তু এই যে জাতীয় পতাকা মেনে নেওয়ার শর্তে ব্যান উঠেছিল, তারপরে কি এই জাতীয় পতাকা আরএসএস বা বিজেপি মেনে নিয়েছে? উত্তর হচ্ছে না। তারপরেও কখনো আরএসএস বিজেপি নিজেদের সদর দফতরে কোনো দিন জাতীয় পতাকা তোলেনি। শুধু জাতীয় পতাকা তোলেনি এরকম নয়, নাগপুরে আরএসএস এর সদর দফতরে জাতীয় পতাকা তোলার অপরাধে 3 জন কর্মীকে 2001 থেকে 2013 সাল পর্যন্ত জেল খাটিয়েছে আরএসএস। আরএসএস নিজের কর্মীদের 12-13 বছর ধরে জেল খাটিয়েছে। কেন না? নাগপুরে আরএসএস এর সদর দফতরে জাতীয় পতাকা তোলার জন্য। কৌস্তব বাগচি কি এসব জানে, মানে জেনে শুনে এগুলো করে নাকি না জেনে এই ড্রামাগুলো করে আমি জানি না। অত্যন্ত হাস্যকর এবং লজ্জার বিষয় যে কৌস্তব বাগচির মতন এডাল ওডাল ঘুরে বেড়ানো রাজনৈতিক হাইক পাওয়ার জন্য লালায়িত হয়ে যাওয়ার নেতারা এখন বামেদেরকে শেখাচ্ছে যে জাতীয় পতাকার অবমাননা হলে কিভাবে তার সম্মান ফেরাতে হয়। আমরা 2015 সালে দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওই কিসব যোগা দিবস টিবস করেন আরএসএসরা বিজেপিরা, তো ওই যোগা দিবসে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। স্বাভাবিক, উনি সুখী মানুষ, সারাক্ষণ এসিতে থাকেন, আরামে থাকেন। হঠাৎ করে যদি এখন রোদ্দুরে নেমে যোগা করতে হয় তাহলে তো ওনার কষ্ট হবেই। তো এতটাই কষ্ট হয়েছে উনি ঘেমে গেছেন, ভারতের জাতীয় পতাকা দিয়ে মুখ মুছেছেন। মানে ভারতের জাতীয় পতাকাকে প্রধানমন্ত্রী একটা ছেঁড়া কাপড়ের টুকরোর মতো ব্যবহার করছেন, ন্যাকড়ার মতন ব্যবহার করছেন মুখ মোছার জন্য। সে ছবি আমরা দেখেছি, গণমাধ্যমে রয়েছে, গুগলে রয়েছে, যে কোনো সময় আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাত্র কয়েকদিন আগে টেক্সাসে আমেরিকার মাটিতে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে প্রকাশ্যে। সেই ছবি আমরা সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে পরিষ্কারভাবে দেখেছি। কিন্তু সেটার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা পিএমওর তরফ থেকে একটা কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে দেশটার নাম হলো আমেরিকা, আর আমরা জানি যে সাম্রাজ্যবাদের পায়ে মাথা না ঠুকলে আম্বানি আদানি মোদীকে চাকরি থেকে তাড়িয়ে দেবে। আর সেই কারণের জন্য যখন টেক্সাসের মাটিতে ভারতের পতাকা ছেঁড়া হচ্ছে তখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে পিএমও সবাই কিন্তু একেবারে মুখে আঙুল দিয়ে রয়েছেন। আর কৌস্তব বাগচিরা কোথায় গিয়ে ভারতের পতাকার সম্মানের কথা বলছেন? না, বামেদের একমাত্র বিধায়ক যিনি রয়েছেন বিধানসভায় তার কাছে গিয়ে তাকে শেখাচ্ছেন ভারতের জাতীয় পতাকার সম্মান কি করে করতে হয়। কৌস্তব বাগচি বোধহয় জানেন না যে 1930 সালে গয়া অধিবেশনে সবার প্রথম পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল বামপন্থীরা। যে জাতীয় পতাকা, যে তেরঙ্গা পতাকা, সেই তেরঙ্গা পতাকা প্রথম যখন কংগ্রেস ওড়ায় সেটার পূর্ণ সমর্থন দিয়েছিল বামপন্থীরা। যে তেরঙ্গা পতাকা 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে, সেই তেরঙ্গা পতাকা বুকে জড়িয়ে মাতঙ্গিনী হাজরারা যখন ব্রিটিশের গুলিতে প্রাণ দিচ্ছেন, তখন এই চাড্ডিদের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে ব্রিটিশের অর্থমন্ত্রী। আর তারা আজকে বামেদের শেখাবে ভারতের জাতীয় পতাকার সম্মান করা। ভারতের জাতীয় পতাকার সম্মান কিভাবে করতে হয় সেটা বামপন্থীদের থেকে ভালো আর কেউ জানে না। অন্ততপক্ষে এই কৌস্তব বাগচির দল তো মোটেই জানে না। ভারতের জাতীয় পতাকা এই মুহূর্তে দাঁড়িয়ে এই মোদির জমানায় রিক্লেম করছেন দিল্লির কৃষক থেকে শুরু করে নয়ডার শ্রমিকরা। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে আগাপাস্তলা পরিবর্তন করতে চাওয়া আরশোলারা, এবং একই সঙ্গে আগামীতে নীতিন গডকরির বিরুদ্ধে যে আন্দোলন শুরু হতে চলেছে সেই আন্দোলন হবে জাতীয় পতাকা হাতে নিয়ে। তাই বলছি কৌস্তব বাবু, আপনি জাতীয় পতাকা কি করে সম্মান করতে হয় সেটা বামেদেরকে শেখাবেন না। আগে আপনি নিজে আপনার নিজের দলের ইতিহাস জানুন। অবশ্য আপনার দল কোনটা সেটাও তো একটা সমস্যার ব্যাপার। আপনি একটা দলের ইতিহাস জানতে জানতে দল পাল্টে ফেলবেন, আবার অন্য দলে চলে যাবেন, তখন আবার সেটার ইতিহাস, মানে এতগুলো ইতিহাস জানতে গিয়ে দেখা যাবে যে আপনি যে ধান্দাবাজিটার জন্য প্রত্যেকদিন দল পরিবর্তন করছেন সেই ধান্দাবাজিটাই আপনার সফল হচ্ছে না। কিন্তু মাথায় রাখবেন যে বামেদের হয়তো এই মুহূর্তে বিধায়ক বিধানসভায় কম রয়েছে, তাই আপনি একজন বিধায়ক পেয়ে তাকে ঝাঁপিয়ে পড়ে তার উপরে অশালীন আচরণ করতেই পারেন। কিন্তু যদি আপনার দম থাকে এবং ভারতের জাতীয় পতাকার গুরুত্ব বোঝার ইচ্ছা থাকে তাহলে একদিন রাস্তায় নামুন। বাম কর্মী সমর্থকরা রাস্তায় রয়েছেন, আপনাকে জাতীয় পতাকার ইতিহাস এবং ভারতের জাতীয় পতাকার গুরুত্ব নিশ্চয়ই বোঝাবে।